বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল এক গুরুত্বপূর্ণ মোড়। এ নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কৌশল, প্রধানমন্ত্রী পদ সৃষ্টি, মন্ত্রিসভা গঠন এবং দলের ভেতরের টানাপোড়েন এসব বিষয় নিয়ে খুব কমই আলোচনা হয়। আজকের ভিডিওতে আমরা শুনব এসব ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষীর বর্ণনা। সাবেক স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতিচারণ থেকে জানব কিভাবে নেওয়া হয়েছিল সেই সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, কেন প্রধানমন্ত্রী করা হয়েছিল শাহ আজিজুর রহমানকে, কেন বাদ পড়েছিলেন ডাক্তার বি চৌধুরী এবং কিভাবে শেষ মুহূর্তে মন্ত্রিত্ব থেকেও বাদ পড়েছিলেন স্বয়ং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চলুন শুরু করা যাক। রাজনৈতিক অঙ্গনের নানান অজানা ইতিহাস, গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। জমির উদ্দিন সরকার বলেন, ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে জনাব মশিউর রহমান জাদু মিয়া ন্যাপ বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন। সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার থাকে না, শুধু লিডার অব দ্য হাউস থাকে। জনাব মশিউর রহমান জাদু মিয়া প্রস্তাব দিলেন, যদিও প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার থাকে না, তবুও আমাদের দেশে প্রধানমন্ত্রীর পদ সম্পর্কে মানুষের এত আগ্রহ যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা দরকার। পার্টির নেতৃস্থানীয় অনেকেই এই প্রস্তাব সমর্থন করায় সংবিধানে প্রধানমন্ত্রী, ডেপুটি প্রধানমন্ত্রী পদ সৃষ্টি করা হলো। আমি বলেছিলাম, প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর পদের কোনো প্রয়োজনীয়তা নেই, তবুও প্রেসিডেন্ট জিয়া জাদু মিয়া ও তার দলের নেতাদের মন জোগাতে প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করলেন। প্রধানমন্ত্রী পার্লামেন্টের লিডার অব দ্য হাউস হবেন। ১৯৭৯ সালের নির্বাচনে সব পার্টি যাতে যোগদান করে, সেজন্য আওয়ামী লীগ, মুসলিম লীগ, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, ইউপিপি, জাতীয় লীগ ও প্রগতিশীল সব পার্টি, মাইন্যাপ, জাসদ সহ সকল দলের নেতৃবৃন্দকে নির্বাচনে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট জিয়া অনুরোধ জানালেন। তার একান্ত ইচ্ছা পার্লামেন্ট প্রাণবন্ত থাকবে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট যে গণতান্ত্রিক সেটা হাতে নাতে প্রমাণ করে ছাড়বেন। সে মতে সব দল নির্বাচনে অংশগ্রহণ করল। সে মতে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করল। নির্বাচন প্রথমে ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে হওয়ার কথা, কিন্তু নির্বাচনে প্রচারণা চালানোর জন্য এবং নির্বাচনে বিএনপির বিরুদ্ধে আরও দল অংশগ্রহণ করুক এমন উদ্দেশ্যে নির্বাচনের তারিখ পিছিয়ে ১৯৭৯ সালের প্রথম দিকে প্রেসিডেন্ট জিয়া দিন ধার্য করলেন। ইতোমধ্যে জনাব মশিউর রহমান জাদু মিয়াকে সিনিয়র মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করলেন। ন্যাপসহ যেসব পার্টি বিএনপিতে যোগ দিয়েছিলেন তাদের নেতৃবৃন্দকে নিয়ে জেলা কমিটি ঢাকায় গঠন করার নির্দেশ দেওয়া হয় ইলেকশনের আগেই, যাতে ইউনিয়ন লেভেল পর্যন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে বিভিন্ন দলের লোক নিয়ে জেলা কমিটি, থানা কমিটি ও ইউনিয়ন কমিটি করতে কষ্ট হলেও প্রেসিডেন্ট জিয়ার তদারকিতে ভুল বোঝাবুঝির অবসান হয়। আমাকে দ্বিতীয়বার ১৯৭৮ সালে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের একজন প্রতিনিধি হিসেবে লিগ্যাল কমিটি দেখার জন্য প্রেরণ করার প্রস্তাব করা হলে আমি জাতীয় সংসদের নির্বাচন করব বলে যেতে অনিচ্ছা প্রকাশ করি। প্রেসিডেন্ট জিয়া বললেন, জাতিসংঘে আমাদের স্থায়ী রাষ্ট্রদূত KM কায়সার তাকে জানিয়েছেন যে আমি যেন লিগ্যাল কমিটি দেখাশোনার জন্য প্রতিনিধি দলের সদস্য থাকি। জাতিসংঘের লিগ্যাল কাউন্সিল আন্ডার সেক্রেটারি জেনারেল মিস্টার এরিক সু মিস্টার খাজা কায়সারকে অনুরোধ করেছেন আমি যাতে লিগ্যাল কমিটিতে প্রতিনিধি হিসেবে যাই, কারণ ১৯৭৭ সালের কিছু অসমাপ্ত আন্তর্জাতিক আইনকে সমাপ্ত করতে আমার সাহায্যের প্রয়োজন। ১৯৭৭ সালের ওই সমস্ত আইনের ওপর আমি যে বক্তৃতা করেছিলাম তা যথাযোগ্য হয়েছিল, সেজন্য সেই আইনগুলো সমাপ্ত করতে আমার যাওয়া দরকার। বুঝলাম, অস্ট্রেলিয়া অব ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ল, প্রফেসর লেন্টার প্যাক্ট, ইন্টারন্যাশনাল ট্রিটি মেকিং প্রসেসের ওপর যে প্রস্তাব রেখে বক্তৃতা করেছিলেন এবং আমি সেই বিষয়ের উপর সমর্থন করে যে বক্তব্য রেখেছিলাম তা এবং অন্যান্য বিষয়ের ওপর আমার বক্তব্য আন্ডার সেক্রেটারি জেনারেলের পছন্দ হয়েছে। তাই তিনি আমাদের স্থায়ী প্রতিনিধি KM কাউসারকে অনুরোধ করেছিলেন আমি যাতে ১৯৭৮ সালে লিগ্যাল কমিটিতে প্রতিনিধিত্ব করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবশ্য আমাকে বললেন নির্বাচনের আগে তিনি আমাকে ডেকে নিয়ে আসবেন। ডিসেম্বর মাসের প্রথম দিকে তিনি পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাকে ইলেকশনের জন্য ডেকে নিয়ে আসেন। ১৯৭০ সালে এবং ১৯৭৩ সালে আমি পঞ্চগড় ১ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করেছিলাম। আওয়ামী লীগের নৌকার ঢেউয়ের বিরুদ্ধে নির্বাচন করে মাত্র কিছু ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলাম। তাই এবার আমার জেতার সম্ভাবনা বেশি। সেজন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে পঞ্চগড় ১ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতে মনোনয়ন দেন। ইলেকশন প্রচারণা শুরু হল। প্রেসিডেন্ট জিয়া আমার পাশের সিটে নির্বাচনী বক্তৃতা করতে দেবীগঞ্জ আসলেন, কিন্তু আমার সিটে তার আসার কোনো পরিকল্পনা নেই। পাশের সিটে তিনি নির্বাচনী বক্তৃতা করতে এলে
আমি সেখানে গিয়ে হাজির। মিটিংয়ের মধ্যে আমাকে ডেকে পাশে বসালেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, স্যার, আমার এলাকায় আপনার কোনো প্রোগ্রাম নেই কেন বুঝতে পারছি না। আপনি একটা মিটিং করলে আমার জয় সুনিশ্চিত। তিনি উত্তরে বললেন, আমার কাছে যা রিপোর্ট এসেছে তাতে আপনি নিশ্চিতভাবে জিতবেন। কাজেই যে সিটে আমার প্রার্থী দুর্বল, শুধু সেখানে মিটিং করছি। আমি বুঝলাম তিনি আমার নির্বাচনী এলাকায় প্রচারণায় আসবেন না। মুসলিম লীগ থেকে আমার বিরুদ্ধে জনাব গমির উদ্দিন প্রধান আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান আইনসভার প্রাক্তন স্পিকার। তাছাড়া তিনি কিছুদিন পূর্ব পাকিস্তান মুসলিম লীগের অস্থায়ী সভাপতি ছিলেন। তার সমর্থকরা প্রচারণা শুরু করলেন যে প্রেসিডেন্ট জিয়া আমার সিটে নির্বাচনী প্রচারণায় আসেননি, কারণ তিনি চান জনাব গমির উদ্দিন প্রধান যাতে নির্বাচিত হন। আমি একটু সমস্যায় পড়লাম। সব কর্মীদের ডেকে মিটিং করে বললাম, প্রেসিডেন্ট জিয়া বলেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বৃহত্তর দিনাজপুরের একমাত্র ব্যারিস্টার এবং জাতিসংঘের একজন জুরিস্ট হিসেবে পরিচিত। সেই জন্যই তাকে জাতিসংঘ থেকে ডেকে নিয়ে এসে নির্বাচনে প্রেসিডেন্ট জিয়া নমিনেশন দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়া ব্যারিস্টার সাহেবের নির্বাচনে বিজয় সুনিশ্চিত বুঝে এই সিটে প্রচারণা করতে আসেননি। তাছাড়া প্রধান সাহেবের বাড়ি এই নির্বাচনী এলাকায় নয়, কাজেই নিজেদের ব্যারিস্টার থাকতে অন্য নির্বাচনী এলাকার উকিলকে কেন ভোট দেবেন? বক্তৃতাটা আমার নেতারা সুন্দরভাবে প্রচার শুরু করলেন। ফলে প্রধান সাহেবের সমর্থকরা প্রেসিডেন্ট জিয়ার দোহাই দিয়ে সুবিধা করতে পারলেন না। নির্বাচন শেষ হলো, আমি জিতলাম। দ্বিতীয় হলো আওয়ামী লীগ প্রার্থী, তৃতীয় হলেন জনাব গমির উদ্দিন সরকার। তার সঙ্গে আমার ভোটের পার্থক্য 20,000 ভোটের। সিট পেয়েছিল প্রায় 36টি, মুসলিম লীগ সিট পেয়েছিল প্রায় 25টি, ইসলামিক বেশি। জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা প্রায় 200। আওয়ামী লীগ ডেমোক্রেটিক লীগ সিট পেল প্রায় 16টি। খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে জাতীয় লীগ থেকে নির্বাচিত হলেন ইস্ট পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান ও তার পার্টির খ্যাতনামা অ্যাডভোকেট ও পার্লামেন্টেরিয়ান প্রফেসর মফিজুল ইসলাম। প্রগতিশীল দলগুলো থেকে নির্বাচিত হলেন কমরেড তোয়াহা। ন্যাপ থেকে নির্বাচিত হন প্রফেসর মুজাফর আহমদ। জাসদ থেকে নির্বাচিত হন শাহজাহান সিরাজ ও লতিফ মির্জা এবং ইউপিপি থেকে নির্বাচিত হন রাশেদ খান মেনন। আওয়ামী লীগের সংসদীয় বিরোধী দলীয় নেতা হলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান। মুসলিম লীগের নেতা নির্বাচিত হন জনাবে সবুর খান, যিনি পাকিস্তান জাতীয় সংসদের 7 বছর লিডার অব দ্য হাউস ছিলেন। আইডিএল-এর নেতা হলেন মৌলানা আব্দুর রহিম। পার্লামেন্ট জমজমাট হয়ে উঠল। স্পিকার হলেন অ্যাডভোকেট মির্জা গুলাম হাফিজ ও ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী। এখন নতুন মন্ত্রিসভা গঠন করা দরকার। আগের কথা মতো জনাব জাদু মিয়ার প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু তিনি নির্বাচনের কয়েকদিন পরে ইন্তেকাল করেন। ফলে পার্টি সেক্রেটারি জেনারেল ডাক্তার বি চৌধুরীর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব আসে। কিন্তু জাদু মিয়ার সব শাগরেদ ডাক্তার বি চৌধুরীর প্রধানমন্ত্রিত্বের ব্যাপারে ঘোরতর বাধা দিলেন। তাদের একটি অংশ আর্মি জেনারেল এরশাদের কাছে গিয়ে বলল, ডাক্তার বি চৌধুরী মস্কোপন্থী, কাজেই তিনি ভারতপন্থী। সেজন্য ডাক্তার বি চৌধুরী প্রধানমন্ত্রী হলে স্বাধীন বাংলাদেশ ভারতের লেজুর ও সেবাদাস হয়ে থাকবে। মুসলিম লীগ ও আইডিএল নেতৃবৃন্দ একই কথা বললেন। পার্টির পুরনো মন্ত্রিসভার বেশ কিছু রাজনীতিবিদও একই কথা বললেন। কাজেই প্রেসিডেন্ট জিয়ার সংখ্যাধিক্য নেতৃবৃন্দের কথার মর্যাদা রেখে ডাক্তার বি চৌধুরীকে বাদ দিয়ে জনাব শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করলেন। ডাক্তার বি চৌধুরীকে সিনিয়র ডেপুটি প্রধানমন্ত্রী করা হলো। তিনি পার্টি সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করে যাবেন। এই মন্ত্রিসভা তৈরির দিন আমাকে ও শেখ রাজ্জাক আলীকে বঙ্গভবনে ডাকা হয়েছিল। আমার নাম মন্ত্রী তালিকায় ছিল, কিন্তু আমার কিছু শত্রু ছিল পার্টির মধ্যে। কি করে আমাকে বাদ দেওয়া যায় তার চেষ্টা তারা করতে লাগলেন। একজন মন্ত্রী প্রেসিডেন্ট জিয়া এবং ভাইস প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তারকে বললেন, দিনাজপুর থেকে এসে বাড়ি এটি ও তার ভাই মন্ত্রী হয়েছেন। মির্জা গোলাম হাফিজ সাহেব স্পিকার হয়েছেন। কাজেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নিলে দিনাজপুর জেলা থেকে মন্ত্রীর সংখ্যা বেড়ে যাবে। প্রেসিডেন্ট জিয়া লজ্জায় কথা আমাকে বলতে পারলেন না। জাস্টিস সাত্তার সাহেবের কাছে পাঠিয়ে দিলেন। জাস্টিস সাত্তার সাহেব আমাকে স্নেহ করতেন। তিনি বললেন, রাত 2টা পর্যন্ত আপনার নাম মন্ত্রীর তালিকায় ছিল, কিন্তু কয়েকজন বাধা দেওয়ায় কিছুদিনের জন্য আপনার নাম বাদ দেওয়া হয়েছে। আচ্ছা চলুন প্রেসিডেন্ট সাহেবের কাছে আবার বলি। আমি বললাম, স্যার, তাকে এমব্রাস করে লাভ নেই। আমি জাস্টিস সাত্তারকে সালাম জানিয়ে চলে এলাম। বন্ধুবর রাজ্জাক আলীকেও একই কথা বলা হলে তিনি জোর দিয়ে বললেন, কিছুদিন পর মন্ত্রী করা এবং এখন মন্ত্রী করার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন প্রেসিডেন্ট জিয়া আমাকে খুঁজলে জাস্টিস সাত্তার বলেন তিনি চলে গেছেন। বললেন, কপালে থাকলে একদিন মন্ত্রী তিনি হবেন। বন্ধুবর শেখ রাজ্জাক আলীর চুক্তি। আমি নেই দেখে আমাদের মন্ত্রী হওয়ার বিষয়টা দুর্বল হয়ে পড়ে। বলা হয় তাকে কিছুদিন পর মন্ত্রী করা হবে। প্রেসিডেন্ট জিয়া বিকালে আমাকে টেলিফোন করে ভাইস প্রেসিডেন্টের বাড়িতে যেতে বললেন। আমি সেখানে গেলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আপনাকে ও আপনার বন্ধু শেখ রাজ্জাক আলীকে
বঙ্গভবনে ডেকে এনেও মন্ত্রী করতে পারলাম না বলে দুঃখিত, তবে আপনাদেরকে নিশ্চিতভাবে কিছুদিন পর মন্ত্রী করব। রাতে শেখ রাজ্জাক আলী আমার বাসায় এসে আমাকে বকাবকি করেন, কেন আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা না করে এসেছি। আমি থাকলে তিনি আমাদের দুজনকেই মন্ত্রী করতেন।